আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের প্রাক মুহূর্তে যান দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে চলছে নানা অভিযান। এই ব্যাপারে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, ऑनरेबल सीएम का निर्देश है कि हमको फैटेलिटीज़ और एक्सीडेंट्स 25% हर साल कम करते जाना है। तो हमारा जो देखा गया था रिकॉर्ड्स की 2023 में फ्रॉम जनवरी टू से लेकर दिसंबर तक लगभग 130 के आसपास डेथ थे, लेकिन इसको इम्प्रूवमेंट करते हुए 2024 में हमारे डेथ्स लगभग 100 के आसपास आए थे। और हमारा लक्ष्य था इस बार भी हम अपने डेथ्स को ये तो 2025 का जो साल है उसमें भी डेथ्स को हम लोग कम कर पाएँ, लेस देन 70-75 कर पाएँ। तो ये हमारा लक्ष्य है। इसको करते हुए हम पुलिस, डीटीओ, मजिस्ट्रेट सब लोग एक्साइज रोड पे आए हैं ताकि जो हेलमेट चेकिंग, फाइन्स, ड्रंकन ड्राइविंग, ओवर स्पीडिंग, इसको हम लोग चेक कर सकें। और ये ड्राइव चलता रहेगा जब तक हॉलीडे सीजन है। आप जानते हैं कि क्रिसमस भी हो, न्यू ईयर, so that there is no large scale accident and loss of life can be prevented. जैसे मैंने बताया कि 2023 में 130 के आसपास डेथ था, लास्ट ईयर ये 100 के आसपास हुआ, तो हमने 25% कम किया। हर साल सीएम सर का यही लक्ष्य होता है कि 25% फैटेलिटीज, डेथ एंड एक्सीडेंट कम करना है। इस साल भी हम लोग उसमें थे, लेकिन 25 नहीं होगा तो 20 से 15% डेथ हम लोग कम कर पाएंगे। और हम कोशिश करेंगे कि इस साल लेस देन 80 अब तक रहे। 73 हो चुका है, जो मुझे बताया गया है कि टिल नवंबर, बट विल डू ड्राइव रेगुलरली ताकि ये और इंक्रीज नहीं। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনতে এবং মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। আজি আমি ইয়াতে জইণ্ট এটা চেকিং বহাইছোঁ এলং উইথ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ কাছাৰ। আমাৰ মেইন উদ্দেশ্যটো আছে যে যোনখিনি ফেটেলিটিজ আছে, মানুহ মৰে, এইটো ৰিডিউচ কৰিব লাগে। যাতে যোনখিনি মানুহে ট্ৰেফিক ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনছ ফ'ল' কৰে, হেলমেট লগায়, আৰু দুইজনৰ ওপৰত যাতে টু হুইলাৰত নবহে, আৰু যোনখিনি আমাৰ ফ'ৰ হুইলাৰ আছে তাতে ছিট বেল্ট যাতে ইউজ কৰে। আৰু ড্ৰাংকন ড্ৰাইভিংটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট বস্তু, বিকজ ড্ৰাংকন ড্ৰাইভিং আৰু মানে মানুহৰ ডেথ বহুত হয়, এইটো আমি আগৰ ৰেকৰ্ডত পাইছোঁ। তো সেইটো আমি এলং উইথ হেলমেট চেকিং, ড্ৰাংকন ড্ৰাইভিংটো আমি চেক কৰাই আছোঁ। আৰু আমাৰ মেইন টাৰ্গেট হৈছে যে ফেটেলিটিজটো ৰিডিউচ হ'ব লাগে। তো এইবছৰ আমাৰ ভাল চলি আছে। লাষ্ট ইয়েৰ 125 ফেটেলিটিজ আছিলে। তো টিল ডেট 2025ত আমাৰ এতিয়ালৈকে 88টা হৈছে। তো আমি নেক্সট আৰু এই বছৰৰ যিটো টাৰ্গেট আছে যাতে ভালকৈ আমি তলত আনিব পাৰোঁ। পিকনিক স্পটত আমি এতিয়া যোনখিনি লাহে লাহে ষ্টাৰ্ট হৈছে, পিকনিকত আমি আমাৰ এটা হেৰি আছে, পিকনিকৰ আমাৰ এটা বহুত স্পেচিফিক ইনষ্ট্ৰাকশ্যন আছে যে যোনখিনি আমাৰ এৰিয়া থানা আণ্ডাৰত পৰে, আমি তাতে এডভাইজৰী দিওঁ যে যিমান ড্ৰাইভাৰ আছে তেওঁলোকে যাতে পিকনিকত ড্ৰিংক নকৰে। সেইটো এটা আমাৰ এডভাইজৰী চব জেগাত লগোৱা থাকে। লাষ্ট ইয়াৰো ফ'ল' হৈছিলে, আমি এবাৰো এইটো ফ'ল' কৰিম। গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হওয়ার পর এই প্রথম নিজস্ব পরীক্ষা পরিচালনা করল। গত 10 ডিসেম্বর থেকে এই বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়ে প্রথমবারের মতো পরীক্ষা গ্রহণ কিভাবে চলছে, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন, এই নিয়ে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় আকাশবাণীকে জানালেন, বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরে গত 28শে জুলাই আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে জয়েন করি, প্রথম উপাচার্য হিসাবে। এবং 28শে জুলাই এই যোগদান করার পরে আমাদের ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা আরম্ভ হয়েছে, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার মূলত, এবং প্রথম সেমিস্টার। এবং গত প্রায় 20-25 দিন ধরে আমাদের পরীক্ষা চলছে আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে, পুরনো সেমিস্টারগুলো। আর প্রথম সেমিস্টার যেটা, এটার
আজকেই আমাদের শুরু হয়েছে 10 তারিখ থেকে, এবং এটা চলবে আমাদের আগামী 23 তারিখ অবধি, 23শে ডিসেম্বর অবধি। এবং এই প্রথম সেমিস্টারের পরীক্ষা আমরা নিজেরাই নিচ্ছি। আমাদের এক্সামিনেশন বিভাগ, আমাদের নিজস্ব এক্সামিনেশন বিভাগ রয়েছে, এবং এই এক্সামিনেশন বিভাগ আমরা গঠন করেছি, এবং এই এক্সামিনেশন বিভাগের তত্ত্বাবধানে আমাদের প্রশ্ন থেকে আরম্ভ করে, আমাদের মডারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমরা নিজেরা করে আমাদের এই মুহূর্তে আমরা পরীক্ষার ব্যাপারটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে গুরুচরণ বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। এবং আমরা আগামী দিনে আমাদের আরও যেগুলো পরীক্ষা, সেগুলো আমরা ধীরে ধীরে সমস্ত কিছুই আমাদের করতে হবে। ফার্স্ট সেমিস্টার, আগামী দিনে আমাদের সেকেন্ড সেমিস্টার, তারপরে আবার ফার্স্ট সেমিস্টার আসবে, তারপরে থার্ড সেমিস্টার আসবে। এগুলো পর্যায়ক্রমে আমরা নিজেরাই গুরুচরণ বিশ্ববিদ্যালয় স্বয়ংসম্পূর্ণভাবে আমরা করব, পরীক্ষা ছাত্রদের নেব। এই মুহূর্তে আমাদের কোনো বিষয় আমরা নতুনভাবে যোগ করিনি। আগামীতে আমরা যোগ করব আগামী শিক্ষাবর্ষ থেকে। আমাদের একাডেমিক কাউন্সিল গঠন হয়নি এখনও। একাডেমিক কাউন্সিল গঠন হবে, স্ট্যাটিউটটা হওয়ার পরেই আমাদের একাডেমিক কাউন্সিল গঠন হবে, এবং একাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল গঠন হওয়ার পরে আমরা নতুন বিষয়ে এটা নিয়ে সেখানে প্রস্তাব রাখব, এবং সেখানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে 2026-27 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুনভাবে পিজি কোর্স খুলব, নতুন আন্ডার গ্রাজুয়েট কোর্স খোলারও আমরা প্রস্তাব রাখব। তখন আমরা ওই বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা ডিসিশনগুলো নেব। আমাদের এইবারের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিল 1800, এর মধ্যে কিছু ড্রপ আউট আছে। ড্রপ আউট মানে কি, যারা যেমন সায়েন্সে বিএসসিতে ভর্তি হয়েছিল, মেডিকেলে পেয়েছে, চলে গেছে, এরকম প্রায় 100 বা 150-র মতো আছে। তো টোটাল মিলিয়ে তো আমাদের মোটামুটি 1600-র উপরে ছাত্র আছে ফার্স্ট সেমিস্টারে। রবিবার হাইলাকান্দিতে ইরাবত সিং স্মৃতি গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বৈঠকে কবিতা নামের কাব্যগ্রন্থ। বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে কবি পবিত্র কুমার সিংহের এই গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন কবি ভক্ত সিং। তিনি বলেন, আমাদের মনে একটা প্রশ্ন আসে, কবিতা কি ও কবিতা কেন লিখব? কবিতা কি, এ ব্যাপারে আমাদের মনে ঋষিরা ও বিভিন্ন কবি পণ্ডিতরা বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন। এই সংজ্ঞাগুলোর প্রত্যেকটা সংজ্ঞাই শুদ্ধ, অথচ পরস্পর বিরোধী। যেমন ভরতমুনি বলেছেন, রসৌধৌষ রসই কাব্যের প্রাণ, ও তার কথাকে অনেক পণ্ডিতরাই খণ্ডন করেছেন। ভামাই বলেছেন, শব্দার্থ সাহিত্য কাব্যম, অর্থাৎ শব্দ ও অর্থের যোগেই কাব্য। তিনি অলঙ্কারকে কাব্যের প্রধান সৌন্দর্য বলেছেন। আবার একজন ঋষি বলেছেন, কাব্য গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ অলঙ্কারই কাব্যের সৌন্দর্য। তিনি ঠিকই বলেছেন, অথচ আমরা এই যুগের কবিরা তাকে মেনে নিতে পারবো? রবীন্দ্রনাথ বলেছেন, কবিতা অনুভূতির গভীরতম প্রকাশ। আবার নজরুল বলেছেন, কবিতা হৃদয়ের জ্বালা, বিষয় ও বিদ্রোহের গান। আর এদিকে দেখুন জীবনানন্দ বলছেন, কবিতা মানুষের নিঃশব্দ অন্তঃস্বর। তাহলে এই আলোচনার শেষে একটা সত্য কি স্পষ্ট, যে কবিতা শুধু শব্দ নয়, কবিতা কখনো শুধু অর্থ নয়, কবিতা কখনো শুধু রস নয়। তাহলে এই সমস্ত আলোচনার ফলস্বরূপ কি শুধু এই সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি না যে সৌন্দর্যতা ও রহস্যময়তার মিলনের সৃষ্টি হয় কবিতার। তাহলে এখন যেমন ধরুন একটা উদাহরণ, আমরা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসটা পড়েছি, একটা উপন্যাস কপালকুণ্ডলা, সেই কপালকুণ্ডলার মধ্যে নবকুমার জঙ্গলে হারিয়ে গেছেন, তার সঙ্গীরা তাকে দ্বীপে, একটা নির্জন দ্বীপে ফেলে চলে গেছে। তিনি বিকেলে তিনি সমুদ্র তীরে বসে, তখন তার বন্ধুদের নৌকা নিয়ে কবে আসবেন তিনি অপেক্ষা করছেন, অথচ সন্ধ্যা হয়ে এলো, তার বন্ধুরা আসলো না। তারপর আস্তে 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 সন্ধ্যা বাড়তে থাকলো, সূর্য অস্ত গেল,
তারপর একটা আলো আঁধারি অবস্থা। তখন তিনি সমুদ্রের পাড়ে কত সময় বসে থাকবেন। আকাশে তারা ফুটে উঠতে লাগলো, একটু করে চাঁদও দেখা গেল। তিনি আস্তে আস্তে ভাবছেন রাতটা কিভাবে কাটাই, হয়তো জঙ্গলের ভেতরে গিয়ে কোনো বড় গাছে উঠে রাত কাটানো যেতে পারে। এইভাবে তিনি জঙ্গলের দিকে এগোচ্ছেন। আস্তে আস্তে বন্য প্রাণীরা অন্ধকারে ডাকতে শুরু করলো, অনেক নাজারা শব্দগুলো আসতে লাগলো। জঙ্গলের মধ্যে অনেক ফুল গাছগাছালির এই সৌন্দর্য, তার মধ্যে এই সৌন্দর্য উপভোগ করতে করতে এবং একটা কেমন একটা ছমছমে ভাব, ছমছমে শব্দ, ছমছমে পরিবেশ, এর মধ্যে তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এই যে সৌন্দর্যতা এবং এই জঙ্গলের রহস্যময়তা, এটা কিন্তু গদ্যের লেখা হলেও ঠিক কি কবিতার মতো হলো না। এটা যদি বঙ্কিমচন্দ্র কবিতায় যদি এইভাবে বর্ণনা করতেন, তাহলে আমরা কি এটাকে কবিতা বলতে পারতাম না? এরকম যেমন ধরুন আর একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল। মেঘলা দিন ছিল সেদিন দুপুরবেলা। একজন কবি ওই আমাদের শক্তি চট্টোপাধ্যায় লিখলেন, মেঘলা দিনের দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়ে বাঘ নড়ে বসছে না। বাঘের গতর ভারী, মুখটি হারি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আচর খেয়ে খুলল রূপের বাহার। কবিতাটি আমার খুবই প্রিয়। এই দেখুন, এই দুপুরবেলার মেঘের সঙ্গে বাঘের কি সম্পর্ক, অথচ এই বাঘটা এত সুন্দর তিনি দেখছেন যে তার কবির আচর খেয়ে বাঘটি তার সৌন্দর্যের বাহার খুলে দিয়েছে। বা আরেকটা কবিতা এখানে বলা যেতে পারে, শক্তি চট্টোপাধ্যায় আরেকটা লিখেছেন, আজ আমার সারাদিন সূর্যাস্ত লাল টিলা, তার উপর গড়িয়ে পড়েছে আলখাল্লা পরা স্মৃতির মেঘ, গড়িয়ে পড়েছে উস্কে ফুসকে বেড়ার পাল, পেছনে পাচন। আচ্ছা এটা দেখুন তো, এর মধ্যে কি কোনো অলংকার আছে? কিন্তু এই যে তিনি বর্ণনা করে যাচ্ছেন, এর মধ্যে দেখুন একটা, আজ আমার সারাদিন সূর্যাস্ত, কেমন একটা রহস্যময় কথা। সূর্যাস্ত কি সারাদিন হয়? লাল টিলা, তার উপরে গড়িয়ে পড়ছে আলখাল্লা পরা স্মৃতির মেঘ। দেখুন এই যে একটা মেঘ তারপরে গড়িয়ে পড়ছে, মানে মেঘলা ছিল, কিন্তু তিনি বলছেন আলখাল্লা পড়া স্মৃতির মেঘ গড়িয়ে পড়ছে। এই যে সৌন্দর্যতার সঙ্গে রহস্যময়তার সৃষ্টি, এটাই তো কবিতা। তাহলে আমরা যখন বুঝতে পারি যে অলংকার বা ধ্বনির মর্যাদা না হলেও সাধারণ গদ্যেও এই যে রহস্যময়তা এবং সৌন্দর্যতাকে আনা যেতে পারে। এরকম অনেক আছে। আর কবিতা, অনেকে বলেন যে কবিতা মানে জন্মগত ব্যাপার, আর কি সবে পারে না। এটাও আমি মানি না, কারণ কবিতা লিখতে হলে তাকে ছন্দ শিখতে হবে, শব্দের ব্যবহার শিখতে হবে, শব্দের ওজন শিখতে হবে। যেমন আমার আগে একজন গায়ক গাইলেন, দুটি গান গাইলেন। প্রথম গানটি ছিল ভৈরবী সুরে এবং তৃতীয় গানটি ছিল এই কজরি আর ঝুমুরের সংমিশ্রণ। অথচ তার সাধ্য নেই, তিনি যে সুরেই গান গান না কেন এই সুরের একটা নাম থাকবে, একটা ছন্দ থাকবে। সেরকম কবিতা যদি লিখেন তাহলে এটা একটা ছন্দ আসবেই, এবং ছন্দ ছাড়া মানুষ চলতে পারে না, আমরা বাঁচতেই পারি না আমরা ছন্দ ছাড়া। বই পড়লে স্মৃতিশক্তি ও বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি জানা যায় বহু পৌরাণিক ও মূল্যবান তথ্য। 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত জেলার সদর শহরের শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে ফিতা কেটে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 24তম বইমেলার উদ্বোধন হয়ে গেল। এই উপলক্ষে উদ্বোধনী সভায় বক্তব্য রেখে বিশিষ্ট সমাজসেবী সতু রায় বলেন, বইমেলা আমাদের এই প্রান্তিক শহরে একটা বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে। এই বাৎসরিক উৎসবের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। করিমগঞ্জের মতো, শ্রীভূমির মতো একটি প্রান্তিক শহরে এই ধরনের একটি বই মেলার আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। সরকারি অনুদান থাকে না। শিলচরে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি বই মেলার
উৎসব হয়ে গেল। সেখানে অসংখ্য বই বিক্রেতা এসেছেন এবং বরাক উপত্যকার নামি দামি যারা বিশিষ্ট ব্যক্তি, সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক, তারা বিভিন্ন মঞ্চে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সাংস্কৃতিক কার্যক্রমও হয়েছে। কিন্তু যেটুকু জানা যায় যে বই বিক্রি তেমন বিশেষ হয়নি। যারা এসেছিলেন বইয়ের পসরা নিয়ে তারা তেমন খুশি হয়ে যাননি। তা বন্ধুগণ, বই মেলা করলেই যে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে এবং জনসাধারণের মধ্যে বই কেনা এবং বই পড়ার অভ্যাস গড়ে উঠবে এমন কোনো কথা নয়। বই মেলা করলেই যে এখানকার যারা যুবক আছেন তারা এখানে এসে বই কিনবেন এবং বই পাঠ করে তারা সমৃদ্ধ হবেন, এমনতর কালচার এখনো এত অঞ্চলে সৃষ্টি হয়নি। বই মেলাকে তাই সারা বছর বই মেলার এই নির্যাসকে ধরে রাখতে হবে। বই মেলাকে একটা আন্দোলনের রূপ দিতে হবে, যে আন্দোলন সারা বছর ধরে চলবে। মানুষের মধ্যে চেতনা জাগবে, বই পড়ার, বই কেনার আগ্রহ বাড়বে। সমবেত সুধীমণ্ডলী, আজকে সমাজের বুকে যে ছন্নছাড়া পরিস্থিতি, যে অবিশ্বাসের বাতাবরণ, মানুষের মনে যে সংশয়, এই সংশয় দূর করার জন্যে, মানুষের মনোভূমিকে উর্বর করার জন্যে বই কেনা এবং বই পড়া আজ অনিবার্য হয়ে উঠেছে। বই মানুষের মধ্যে যে সংশয় তা দূর করে। আমার মনেও কিছু কিছু সংশয় দেখা দিয়েছিল লেখাপড়া করতে গিয়ে। আমি আমার মনের এই সংশয়, তথ্যগত সংশয় দূর করার জন্যে প্রয়াত পণ্ডিত জন্মজিৎ রায়ের বাড়ি গিয়েছিলাম। গিয়ে বললাম, এই তথ্যগুলি আমার মনে ভ্রান্তির সৃষ্টি করেছে, আপনি দয়া করে আমার এই ভ্রান্তি নিরসনের ব্যবস্থা করুন। জন্মজিৎ রায় তখন উঠে গিয়ে তার আলমিরা থেকে একটা বই বের করে এনে আমাকে বললেন, এই বইটা তুমি নিয়ে যাও শত্রুদা, এই বইটা পড়লেই যে তথ্যগত বিভ্রান্তির কথা তুমি বললে তা নিরসন ঘটবে। বইটি নিয়ে এসে আমি পড়লাম, আশ্চর্যভাবে লক্ষ্য করলাম এই বইটি আমার ভিতরে যে সংশয় দেখা দিয়েছিল সেই সংশয়গুলি নিরসন ঘটিয়েছে। বন্ধুগণ, বই মানুষের প্রকৃত বন্ধু। এই বন্ধুকে আমাদের সঙ্গ দিতে হবে এবং এত অঞ্চলের যারা সমাজবিজ্ঞানী, এত অঞ্চলে যারা শিক্ষাবিদ, সমাজকর্মী, তাদের কথা বুঝতে হবে যে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়ের মধ্যে বই কেনা এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি বেশ কয়েক বছর আগে কলকাতায় বই মেলায় গিয়েছিলাম। বিশাল আয়োজন, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বই মেলা প্রাঙ্গণে আমি ঢুকতে পেরেছিলাম। গিয়ে দেখলাম অসংখ্য বইয়ের স্টল রয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ঐতিহাসিক, যারা সাহিত্যিক, যারা কবি, যারা সমাজবিজ্ঞানী, তারা বিভিন্ন অঞ্চলে ভাষণ দিচ্ছেন। ভাষণগুলি শুনছিলাম। বন্ধুগণ, সেই বই মেলা থেকে যে নির্যাস বেরিয়েছিল, সেই নির্যাস
সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিস্তৃতি লাভ করেছিল। এবার এটাই বইমেলার প্রাপ্তি। বন্ধুগণ, তাই আপনাদের কাছে আমার নিবেদন, বইমেলা করলেই বই কেনা এবং বই পড়ার অভ্যাস করে উঠবে না, এটাকে আন্দোলনের রূপ দিতে হবে। বইমেলার প্রাঙ্গণ থেকে একটা নির্যাস ছড়িয়ে দিতে হবে সর্বত্র, আনাচে কানাচে, শহরে গ্রামে সর্বত্র। এটাই আজকের বইমেলার মুখ্য বাণী। অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় বলেন, বই মেলা শুধুমাত্র এই আদান প্রদান কেনা বেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এটা একটা সাংস্কৃতিক আন্দোলন, এটা সুস্থ সংস্কৃতির নিদর্শন, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বইমেলা এইভাবেই চলছে। তবে আমাদের ভারতবর্ষের যদি বই টাইটেল, বুক টাইটেল যেগুলো আসে, প্রিন্ট হয়, তার হিসাব যদি দেখি তাহলে আমরা অনেক পিছিয়ে আছি এখন পর্যন্ত। আমেরিকাতে 2025 সালে এই ডিসেম্বর মাস অবধি প্রায় 275,000 টাইটেল প্রিন্ট বুক বেরিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চায়না, প্রায় 208,000 টাইটেল। তারপর রয়েছে ইউকে, প্রায় 118,000 টাইটেল। আর আমাদের দেশে 90,000 টাইটেল, 90,000 টাইটেল। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে বই যেগুলো বেরোচ্ছে, যেগুলা বিক্রেতারা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তার তুলনায় ভারতবর্ষ যদি আমরা গ্লোবাল পার্সপেক্টিভে দেখি, তাহলে ওই জায়গায় একটু কেমন হিসাবটা একটু গরমিল। এই কারণে আমাদের দেশের জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহৎ জনসংখ্যা, এবং বই যেটা সবচাইতে পরম বন্ধু আমাদের, ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে আমরা যারা বৃদ্ধ, যারা বয়স হয়ে গেছে, সবার কাছেই বই একটা বন্ধু। এবং এই যে বন্ধু, এই বন্ধু কিন্তু তার একটা সাইলেন্ট বন্ধু, যে সঙ্গ দিয়ে থাকে কোনো স্বার্থ ছাড়া। এবং আমরা যে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার পেছনে 4টা শক্তি মূলত কাজ করছে। একটা হলো আমাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, আমরা বলি যে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা বলে থাকি, ফিজিক্যাল এনার্জি। দ্বিতীয়টা হলো আমাদের মানসিক এনার্জি, মেন্টাল এনার্জি। তৃতীয়টা হলো আমাদের আবেগের এনার্জি, ইমোশনাল এনার্জি। আর 4 নম্বরটা হলো আমাদের স্পিরিচুয়াল এনার্জি, আমাদের আধ্যাত্মিক যে এনার্জি। এবং এই 4টার সংমিশ্রণে আমরা কিন্তু বেঁচে থাকি। এবং এই যে 4টা শক্তি আমরা যে লালন করি আমাদের মধ্যে, তার মূল উৎস কিন্তু জ্ঞান। এবং জ্ঞানটা আসছে কিন্তু ওই বই থেকে। এবং গীতাতে বলছে যে আমাদের যে শিক্ষার 2টো মূল উদ্দেশ্য, জ্ঞান তো প্রথম উদ্দেশ্যই, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো বিবেক। ওই বিবেকের জায়গাটা খুব সুন্দরভাবে 1996 সালে ইউনেস্কো একটা 4 পিলার্স অফ লার্নিং বলছে। ইউনেস্কো এখন 1996 সালে ইউনেস্কো একটা কমিটি গঠন করে দিয়েছে যে 21st সেঞ্চুরি লার্নিং স্কিলস। আমরা 21st সেঞ্চুরিতে আমাদের লার্নিং ডোমেইনটা কি হবে, ওই কনটেক্সটে রাষ্ট্রীয় শিক্ষানীতি একটা বিশেষ পাওনা আমাদের প্রজন্মের। এই যে ইউনেস্কোর 1996 সালের লার্নিং ডোমেইন পিলার্স অফ লার্নিংয়ের কথা বলছে, সেখানে বলছে যে 4টা মূলত পিলার: লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা; লার্নিং টু ডু, কিছু করার জন্য শিক্ষা; লার্নিং টু বি, কিছু হওয়ার জন্য শিক্ষা; আর লার্নিং টু লিভ টুগেদার। এবং এই জায়গায় লার্নিং টু লিভ টুগেদার আমাদের বিবেকটা কিন্তু সবচাইতে বড় ব্যাপার। এবং আমাদের এই আজকের যে সবচাইতে বড় পাওনা যেটা বললাম,
রাষ্ট্রীয় শিক্ষানীতি, এই রাষ্ট্রীয় শিক্ষানীতি যদি আপনারা দেখেন 60 পাতার একটা ডকুমেন্ট, এবং এত সুন্দর ডকুমেন্ট, টোটাল 66 পাতা, তার মধ্যে প্রায় 44 পেজ হলো স্কুল এডুকেশন আর বাকিটা হলো হায়ার এডুকেশন। এখানে আমাদের যে ওই যে লার্নিং ডোমেইনটা, একটু আগে গৌতম চক্রবর্তী বলছিলেন যে আমাদের প্রযুক্তির ফলে, এবং আমাদের বিধায়কও ওই রেফারেন্সটা দিয়েছিলেন যে এই যে প্রযুক্তির ফলে আমরা যেমন কিছুটা মেকানিক্যাল হয়ে যাচ্ছি। এখন এই যে মেকানিক্যাল হয়ে যাচ্ছে, আজকাল দেখবেন জাপানে যে সংকটটা দেখা দিয়েছে, যে তাদের যে অ্যাভারেজ এইজ সেটা প্রায় 55+, সবাই বৃদ্ধ হয়ে গেছে। গোটা জার্মানিতে সেই একই অবস্থা। ওখানে মানুষকে রিপ্লেস করছে রোবট দিয়ে, রোবট সব কিছু করছে। আর আপনারা দেখেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে আজকাল যে রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টিচার, এআই টিচার এসছে, এবং বিল গেটস উনি বলছেন যে আমাদের ভবিষ্যতে আমাদের যারা শিক্ষকদের জব, শিক্ষকদের চাকরি আর ডাক্তারদের চাকরি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নেবে। এবং একটা বড় আশ্চর্য ব্যাপার, বিল গেটস এখন পর্যন্ত বছরে 50টা বই পড়েন, ফিজিক্যাল বই। এবং উনি ওনার ইন্টারভিউটা আমি দেখেছি কদিন আগে, যে উনি এখনও বলছেন যে আমি এখনও 50টা বই পড়ি। এটা একটা আশ্চর্য একটা ডুয়ালিস্টিক পলিসি, একটা সিচুয়েশন, যেখানে একজন মাইক্রোসফটের অধিকর্তা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে যারা এই কোম্পানিগুলো করছে, উনি আবার সেই বই পড়ার জন্য 50টা বই বছরে পড়ছেন বলছেন। অর্থাৎ আমাদের যে বই পড়াটা, এটা কিন্তু একটা বিশেষ আমাদের পাওনা, আমাদের জীবন সঙ্গী, এবং এই জীবন সঙ্গী আমাদেরকে বাঁচিয়ে রাখবে। কারণ এআই টিচার যদি এসে যায়, এআই টিচারের মধ্যে কিন্তু মূল্যবোধের কোনো জায়গা থাকবে না। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যে মানব নির্মাণ এবং চরিত্র নির্মাণ। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।